দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। দর্শক আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে। বাংলাদেশ এখন এক অনন্য সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছে। আজকের পুরো পর্বটি আমরা তাই সাজিয়েছি তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ কিভাবে মানব সম্পদ রপ্তানির মাধ্যমে নিজেদের অর্থনীতিকে সুসংহত করতে পারে। আর তাই আমরা আমাদের আলোচনার বিষয় ঠিক করছি তথ্য প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ রপ্তানি ও আগামীর বাংলাদেশ। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ এখন আর শুধু রেমিটেন্স নির্ভর শ্রমবাজারের দেশ না, ধীরে ধীরে এটি রূপ নিচ্ছে তথ্য প্রযুক্তি দক্ষ মানব সম্পদ রপ্তানি কারক দেশে। ডিজিটাল অবকাঠামো, তরুণ জনগোষ্ঠী এবং বৈশ্বিক ফ্রিল্যান্সিং মার্কেটে সক্রিয় অংশগ্রহণ, এই তিন শক্তির উপর ভর করেই তৈরি হচ্ছে আগামীর বাংলাদেশ। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এ বাংলাদেশের অবস্থান বিভিন্ন আন্তর্জাতিক মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার এর তথ্য অনুযায়ী অনলাইন শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শীর্ষ দেশগুলোর মধ্যে। সরকারও শিল্প খাতের তথ্য বলছে দেশে 6 থেকে 700 হাজারের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত থেকে বার্ষিক রপ্তানি আয় প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও আইসিটি বিভাগের তথ্য মতে দেশে 2,000-এর বেশি আইটি ও আইটিইএস প্রতিষ্ঠান রপ্তানিমুখী কাজ করছে। জনসংখ্যাগত সুবিধা আছে বাংলাদেশে, কারণ বাংলাদেশের তরুণদের বড় একটি অংশই, অর্থাৎ আমরা যদি মনে করি এটি 65% কর্মক্ষম রয়েছে। প্রতি বছর লাখ লাখ তরুণ বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক থেকে বের হচ্ছে। এদের বড় অংশ তথ্য প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি ও ডাটা অ্যানালিটিক্সে দক্ষতা অর্জন করছে। এবং বিশ্বব্যাংকের তথ্য বলছে ডিজিটাল সেবা খাতে বৈশ্বিক বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং 2025 সালের মধ্যে বৈশ্বিক আইটি আউটসোর্সিং বাজারের আকার $500 বিলিয়ন বেশি ছাড়িয়ে গেছে। এই বাজারে সামান্য অংশ যদি বাংলাদেশ ধরে রাখতে পারে তবে রপ্তানি আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব। প্রবাসী শ্রম থেকে যে ডিজিটাল রেমিটেন্স যাচ্ছে, অর্থাৎ প্রথাগতভাবে মধ্যপ্রাচ্য অন্যান্য দেশ থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠান, যেটি 2023-24 অর্থ বছরে মোট প্রায় $24 বিলিয়ন মতো ছিল, এখন তার সঙ্গে যুক্ত হচ্ছে ডিজিটাল রেমিটেন্স, যেখানে দেশে বসেই ফ্রিল্যান্সাররা বিদেশি ক্লায়েন্টের কাজ করে যাচ্ছেন। অর্থাৎ অনন্য কিছু সুযোগ সুবিধা আছে এবং এই সুযোগ সুবিধাগুলো বিষয় নিয়ে কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়, কিভাবে কাজ করা যায় সেসব বিষয় নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপস্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের পলিসি অ্যাডভাইজার রকিব আহমেদকে। রকিব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দর্শকদেরকে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি কি ঘটছে বাংলাদেশের এই ডিজিটাল রপ্তানি খাতে। আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। শোনার শুরুতে যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হলো, বাংলাদেশের এই যে সম্ভাবনার কথা বলছি, এই সম্ভাবনার জন্য বাংলাদেশের বর্তমানে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটি কতটা প্রস্তুত, কিংবা কতটা এই শিক্ষা ব্যবস্থা দিয়েই এইভাবে আমরা দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারবো, নাকি কারিকুলামে অনেক পরিবর্তন আনার বিষয় আছে? জুয়েল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টিভিএন এর সকল দর্শক শ্রোতাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বৈরী আবহাওয়ার কারণে আসলে আজকের প্রোগ্রামটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যেটা জুমে করার জন্য। বাংলাদেশ মানে ইনফ্যাক্ট নিউ ইয়র্কের অবস্থা সবাই জানে। তো এই টপিকসটা আমার মনে হয় আগে এইরকম ভাবে আমরা ডিসকাস করি নাই, বাট এর আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে দক্ষ জনশক্তি, মানব সম্পদ, কথাগুলি না শুনতে খুব ভালোই লাগে, কিন্তু এটার ডিসেকশনটা আসলে ঠিকভাবে করা হয়নি আমার কাছে মনে হয়। আপনি যেটা বললেন যে শিক্ষা ব্যবস্থা আমি একটু বরাবরই পেছন থেকে শুরু করি। তো দেখেন, যখন বাংলাদেশের শিক্ষার হার 23% ছিল, তখনও আমাদের প্রবাসী আয় ছিল লেবার বেস। যখন 43% হলো তখনও এটা লেবার বেস। 73% এসেও এখনো লেবার বেস ইকোনমি, এবং সেটা দেশে হোক আর প্রবাসে হোক। আপনি আজকে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছে কাজের সন্ধানে। 99%ই যাচ্ছে, অথবা 90-95 আমি ধরলাম, তারা সবাই যাচ্ছে হয় মিডল ইস্টের কোনো দেশে, না হলে সিঙ্গাপুরে, না হলে মালয়েশিয়াতে, এবং তারা কিন্তু সবাই লেবার হিসাবে যাচ্ছে। তো
এই দিক থেকে আমরা অনেক ভাগ্যবান যে আমাদের কর্মঠ একটা জাতি, আমরা কাজ করতে পারি। তো সেইটাকেই আসলে আমরা মনে করছি যে কিভাবে এটাকে পরিবর্তন করা যায়, এবং এটা নিয়ে আমরা বহুভাবে কথা বলেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বলার চেষ্টা করেছি, আমরা করার চেষ্টাও করছি। তো সবকিছুর আগে আসলে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, যেটা এর আগেও কয়েকটা প্রোগ্রামে আপনার মনে আছে মনে হয় আমরা খুবই জোর দিয়েছিলাম। তো এই জাতীয় টপিকগুলি আসলে না বারবার আসা উচিত, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভাবে আসা উচিত, যে গ্যাপটা কোথায়, আমরা কোথা থেকে শুরু করতে পারি। সবকিছুর আগে যেটা লাগে সেটা হলো শিক্ষা লাগে। এই শিক্ষার যে ব্যাপারটা, যে আমরা দক্ষ জনশক্তি এক জিনিস, এবং সেই দক্ষতাটা কিসের উপরে, কোন ইন্ডাস্ট্রিতে দক্ষ, সেটা যদি আইটি সেক্টর হয় তাহলে শিক্ষার কোনো বিকল্পই নাই। এখন আমাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলামের মধ্যে প্রাইমারি, হাই স্কুল, মানে মিডল স্কুল যে এডুকেশন সিস্টেম, সেটা আসলে খুবই সামান্য। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা স্কুলের পরে কলেজ বলি, ওইটা আসলে মিডল স্কুল, মাত্র 2 বছর। তো এই 2 বছর পরে আবার সে কিন্তু হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষায় চলে যাচ্ছে। তো এই মিডল স্কুল কনসেপ্টটাকে আমার কাছে মনে হয় যে এটাকে একটু, মানে উন্নত দেশগুলিতে কি হয় দেখবেন যে ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত এটাকে মিডল স্কুল করা হয়, তার আগে থাকে প্রাইমারি অথবা সেকেন্ডারি যেটা বলি। তো আমাদের দক্ষ আইটিতে দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে আমাদের মিডল স্কুলের ভূমিকা খুবই শক্তিশালী ভূমিকা রাখা উচিত, রাখতে পারে শিক্ষা ক্ষেত্রে। সেটা আমি একটু মানে আনতে চাই এখানে, যে আমাদের যে আইটি যে কারিকুলাম গুলি, বিশেষ করে কোডিং সিস্টেম, বা আপনি যেটা বললেন ফ্রিল্যান্সার তৈরি হওয়া, এই ফ্রিল্যান্সারদের মধ্যে আপনি যদি বাংলাদেশের যে ডেটাটা আপনি দিলেন, ইট ইজ অ্যাবসলিউটলি ওকে, এই ডেটাটা ঠিক আছে, কিন্তু এর কত পার্সেন্ট আসলেই তারা শিক্ষিত, এইটা আমার মনে হয় যে এই ডাটাটা নাই। যে হ্যাঁ, একটা ছেলে ফ্রিল্যান্সিং পারে, সে একটা ওয়েব ডিজাইন করতে পারে, সে গ্রাফিক ডিজাইন পারে, কিন্তু সে আসলে কি এটার উপরে এডুকেটেড, নাকি সে ট্রেনিং নিয়ে কাজটা করছে। দেখেন, ট্রেনিং যেটা করে, ট্রেনিংটা আপনাকে খুব একটা মানে লিভিং ডেইলি লাইফে আপনাকে আর্নিং এর ব্যবস্থা করে, কিন্তু আপনি যখন এটার থেকে আর একটু বেটার পজিশনে যেতে চাইবেন, বা আপনি যখন এটাকে বাড়াতে চাইবেন, তখন আপনাকে ওই শিক্ষাটা লাগবে, তখন ওই ফান্ডামেন্টাল এডুকেশনটা প্রয়োজন হয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থায় এইটা কোনোভাবেই আসে নাই। আর ফ্রিল্যান্সিং, আমার ইউনিভার্সিটি গুলির কথা যদি আমি বলি, বাংলাদেশে আমি বিভিন্ন ইউনিভার্সিটির সাথে বিভিন্ন সময়ে আমরা সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, বিভিন্নভাবে তাদেরকে রিকোয়েস্ট করেছি যে প্রযুক্তি নির্ভর এবং ইন্ডাস্ট্রি ড্রিভেন কারিকুলাম, ইন্ডাস্ট্রি কি ডিমান্ড করছে সেটা আপনার বাংলাদেশে কিভাবে হচ্ছে, দেশের বাইরে কিভাবে হচ্ছে, এই ইন্ডাস্ট্রি ড্রিভেন কারিকুলামটা আমরা ইউনিভার্সিটিগুলিকে ফোর্স করেছি বিভিন্ন সময় ইন্ট্রোডিউস করানোর জন্য। আমি ইউনিভার্সিটির নাম মেনশন করছি না, আমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলির কথা বলতেছি, দু একটা বড় বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি একটা সময়ে আমি ডেটা ইন্ডাস্ট্রিতে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সুবাদে আমি ডেটা সায়েন্স নিয়ে আমি অনেক কিছু কাজ করার জন্য আগ্রহী ছিলাম, এবং সেই অনুযায়ী আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। তো তাদেরকে বললাম যে আপনারা ডেটা সায়েন্স সাবজেক্টটা ওপেন করতে পারেন কিনা। তারা আমাকে পরিষ্কার বললো যে না, এখানে স্টুডেন্ট পাওয়া যাবে না, আমরা সিএসসি করাচ্ছি, ওইটা দিয়েই যা হয় করা যাবে। এটা তো কত সাল সিএসসি, নাগাদ আপনি বলছেন যে ডেটা সায়েন্সের স্টুডেন্ট পাওয়া যাবে না, কত সাল নাগাদ বলছেন বাংলাদেশের এটা আমি ইউনিভার্সিটি টিচার? 2023 এর কথা বলছি আপনাকে। ওকে, 23, হ্যাঁ, মানে একদম তখন। 2022-23 এর কথা বলছি, যে কিন্তু সময়টা ডেটা একই সায়েন্স। সময় 2022-23-এ প্রচুর সংখ্যক শিক্ষার্থী ডেটা সায়েন্সে পড়ার জন্য বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছে, কিন্তু বাইরে চলে বাংলাদেশের যাচ্ছে। ইউনিভার্সিটিগুলো ফিল করছে না যে তারা সেটি তাদের ইউনিভার্সিটিগুলোতে পড়াতে পারে। রাইট, এটার কারণটা কি জানেন? জি, কারণটা তারা বলছে আমরা স্টুডেন্ট পাচ্ছি না। আসলে কারণটা হচ্ছে, জি, কারণটা হলো স্টুডেন্টরা লেখাপড়া করার পরে চাকরি পাবে কিনা, হ্যাঁ, ডেটা সায়েন্সে চাকরি আছে কিনা, হুম, এইটা ইউনিভার্সিটি এনশিওর করতে পারছে না।
অথচ সিএসই বললে একটা চাকরি হয়, ট্রিপলি বললে চাকরি হয়, আইটি মাস্টার্স ইন আইটি ইনফরমেশন টেকনোলজি বললে চাকরি হয়, কিন্তু ডেটা সায়েন্স বললে চাকরি হয় না। একটা প্রশ্ন থেকে যায় রকিব আহমেদ, সেটি হলো যে বাংলাদেশের ডেটা সায়েন্স পড়ানোর জন্য তখন অর্থাৎ 2022-23-এর দিকে পর্যাপ্ত শিক্ষক আসলে ছিলেন কিনা, মানে তারা হয়তো শিক্ষার্থী পাবেন না বলছেন, তারা শিক্ষক পাবেন কিনা সেটি আপনি জিজ্ঞেস করেছিলেন কিনা? সেটাও বিশ্ববিদ্যালয়ের সাথে কথা হয়েছিল, জি। এবং বিশ্ববিদ্যালয়কে আমি বলেছিলাম যে আমি ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে। ওকে। আমি ইউরোপীয় ইউনিয়ন কমিশনের যে ডেটা সায়েন্স প্রোগ্রামের যে হেড, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের 26টা দেশের ডেটা সায়েন্স প্রোগ্রামের যে টিম লিডার, সেই ছেলেটা, সেই ভদ্রলোক বাংলাদেশি একজন, ডক্টর রফিকুল হক, উনি আয়ারল্যান্ডে বসেন। ওকে। তার মাধ্যমে আমি ইউরোপীয় ইউনিয়ন কমিশনকে বলেছিলাম যে আমরা যদি 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স ওপেন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি কি হেল্প পেতে পারি। হুম হুম। তখন ইউনিভার্সিটি অফ তালিন এস্তোনিয়া, তারপরে ইউনিভার্সিটি অফ টেকেস ফিনল্যান্ড, ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড, গলওয়ে ইউনিভার্সিটি আয়ারল্যান্ড, এই 3টা ইউনিভার্সিটি ব্যক্তিগতভাবে আমাকে বলেছিল যে, এবং তারা আমাকে বলেছিল যে তোমরা আমাদেরকে চিঠি দাও, ইউনিভার্সিটিগুলি যদি আমাদেরকে লেখে আমরা ফ্যাকাল্টি দেওয়ার ব্যবস্থা করব। আমরা সেটা আমাদের ইউরোপীয় ইউনিয়ন কমিশনের মাধ্যমেই আমাদের এই নীতি নির্ধারণী পর্যায়ে একটা ডিসকাশন করলেই এটা সম্ভব। ইট ইজ নাথিং বাট এ নলেজ শেয়ারিং। ওকে, আমরা আমরা ধরে নিচ্ছি, তারপর জি তো আগান আপনি। তখন আমি কি করলাম, তখন আমি ঘটনাটাগুলি বলছি কারণ এটা আপনার বুঝতে সুবিধা হবে কেন হচ্ছে না। হুম। তখন দেখলাম যে হ্যাঁ ঠিকই তো, কারণ স্টুডেন্ট পাশ করার পরে চাকরি পাবে কিনা সেই চাকরির নিশ্চয়তা কেউ দেয়, সবাই তো পাশ মানে লেখাপড়া করে চাকরি বা কর্মসংস্থানের জন্য। তখন আমি, আমার সুযোগ ছিল, আমি কথা বলেছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যে আগামী 2 বছরের মধ্যে আমাদের যতগুলি মন্ত্রণালয় আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের নিজস্ব একটা ডেটাবেজ আছে, এবং এটা হিউজ পাবলিক ডেটা নিয়ে তারা কাজ করে। অথচ এই ডেটা সিকিউরিটি বা ডেটা প্রাইভেসি নিয়ে কোনো কাজ করার মতো কোনো স্পেশালিস্ট আপনারা নিয়োগ দেবেন কিনা, যে আপনারা যে এত ডেটা নিয়ে কাজ করছেন এই ডেটা সিকিউরিটিটা কিভাবে হবে, এবং এই ডেটাটাকে ইনফরমেশনে কনভার্ট করার জন্য একজন সায়েন্টিস্ট লাগে। র ডেটাটাকে আপনি ইনফরমেশনে কনভার্ট করার পরে তো এটা কারেন্সি হিসাবে আসে, যে না এটার রিসেল ভ্যালু আসে। তখন আমি একটা সার্ভে করে মোটামুটি 2600 পোস্ট ক্রিয়েট করা যায় এরকম ডেটা সায়েন্টিস্ট এন্ড ডেটা সিকিউরিটি অফিসার, প্রত্যেকটা অধিদপ্তরে একটা করে, একজন করে, যাদের কাজ হবে এই ইনফরমেশন গুলিকে ডেটায় মানে ডেটাটাকে ইনফরমেশনে কনভার্ট করা এবং সেগুলিকে মার্কেট প্লেসে। কারণ দেখেন ডেটাটা এমন একটা জিনিস যে সবার কিন্তু সব ডেটা লাগে। যেমন এগ্রিকালচার মিনিস্ট্রির আবহাওয়া অধিদপ্তরের ডেটা লাগে, এগ্রিকালচারের ডেটাটা ফুড মিনিস্ট্রির লাগে, এরকম ভাবে সরি, এটাকে বলে আমরা ডেটা ইকোনমি, যে একজন আরেকজনের ডেটা কিনবে, একটা মিনিস্ট্রি আরেক মিনিস্ট্রির ডেটা কিনবে, যে হ্যাঁ তোমার কাছে এটা ইনফরমেশন আছে, তো তুমি আমাকে এটা, এই যে অ্যাক্সেসিবিলিটিটা, এই একটা কমন মার্কেট প্লেস, এই কনসেপ্টটা আমরা ডেভেলপ করেছিলাম ওই, আবারও বলছি, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের যে কমন ডেটা স্পেস প্রোগ্রামের কনসেপ্টটাকে আমরা আনতে চেয়েছিলাম। এবং তারপরে যখন আমি জনপ্রশাসন মন্ত্রণালয় সহ কয়েকটা জায়গায় যখন আমরা কথা বললাম যে হ্যাঁ এরকম একটা স্কোপ আছে এবং এটা করা লাগবে কারণ ফিউচার তো ওইদিকেই যাচ্ছে, তখন একটা তাদের কাছ থেকে আমরা একটা সিগন্যাল, গ্রিন সিগন্যাল পেলাম যে না ইট ইজ পসিবল, এটা করা যেতে হবে, মানে করতে হবে। এইটা তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক রিসার্চ অ্যান্ড টেকনোলজিস এর সাথে কথা বলি, ডক্টর তামান্না উনি চেয়ারম্যান ছিলেন, ওনাদের ওখানে আমি 2টা সেমিনার করলাম, করে তাদেরকে আমরা বোঝালাম যে দেখেন আসলে ডেটা সায়েন্টিস্ট যারা হবে তারা একটা কম্বিনেশন অফ সিএসই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই 2টা সাবজেক্টের উপরে কম্বিনেশন যাদের আছে তারা ডেটা সায়েন্টিস্ট হিসাবে খুব ভালো করে। তো যেহেতু স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে তারা অলরেডি এটা নিয়ে কাজ করছে অনেকদিন থেকে, আমি তাদেরকে পুশ করি এবং তাদের সাথে কয়েকটা সেমিনার মিটিং করার পরে তারা একটা মাস্টার্স কোর্স ওপেন করে ফার্স্ট।
এখন যেটা অনার্স কোর্সও চালু করে ফেলছে তারা, এটা হলো ঢাকা ইউনিভার্সিটি। অথচ বুয়েটকে আমি রিকোয়েস্ট করেছিলাম, বুয়েট এটা নিয়ে কোনো কথা বলে নাই, বা বুয়েট এখন পর্যন্ত কি করছে আমি ঠিক জানি না। তারপরে এর বাইরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়দের মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা চালু করেছে ডেটা সায়েন্স অনার্স কোর্স। তো দেখেন এইটা চালু করার পরে কিন্তু স্টুডেন্টরা আসছে। এখন এটা যদি আরো 3 বছর আগে করা যেত তাহলে কিন্তু একটা ব্যাচ অলরেডি তৈরি হয়ে যেত। এই যে ছেলেগুলি যারা বাইরে লেখাপড়া করতে আসছে, কি পরিমাণ টাকা তারা নিয়ে আসছে দেশ থেকে। আপনি একটা জিনিস শুধু ভাবেন, যারা লেবার বেজ ইকোনমির যে আমরা কথা বলছি, আমাদের যে শ্রমিক ভাইরা বিভিন্ন দেশে যায়, তারা কিন্তু টাকা নিয়ে যায় না, তারা এককালীন একটা টাকা, কিন্তু একটা এডুকেটেড এবং দক্ষ আইটি সেক্টরে যারা স্পেশালাইজ, তাদেরকে যখন আপনি এক দেশের বাইরে পাঠাবেন, একজন লেবারের থেকে তাদের খরচটা 3 থেকে 4 গুণ হয় রাষ্ট্রের। কারণ তার অ্যাকোমোডেশন, তার যে সোশ্যাল স্ট্যাটাস, সেইগুলি মেনটেন করে তাকে ওই দেশে থাকতে গেলে যে পরিমাণ টাকা দেশ থেকে আনতে হয়, সেটা হিউজ একটা অ্যামাউন্ট চলে যায়। তো তখন আমরা এটাকে নিয়ে তখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমরা এটা নিয়ে বসার চেষ্টা করেছিলাম, যে আপনারা তো সেই মানে 23%, 43%, 73% আমাদের এডুকেশন শিক্ষার হার, তখনও লেবার পাঠাতেন, এখনো লেবার পাঠান। তো এই লেবার, এই জায়গাটাকে আমরা কিভাবে আইটি সেক্টরে দেখেন, যারা দেশের বাইরে আসে পড়তে আসুক বা চাকরি করতে আসুক, তারা নিজ উদ্যোগে আসে। সরকার এখানে, বাংলাদেশ গভর্নমেন্ট কোনো হেল্প করে না, বা বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে জানেও না যে একটা ছেলে গুগলে চাকরি পেয়ে চলে আসলো, অ্যামাজনে চাকরি পেয়ে চলে আসলো, ফেসবুকে চাকরি পেয়ে চলে গেল। এইটাকে আমরা পেপার পত্রিকায় ফলাও করে বলি, আমরা গর্ব করে বলি, কিন্তু আমরা এটা মানে ওন করি না। ওই ছেলেটা একান্ত নিজের যোগ্যতায়, সে নিজের চেষ্টা করে সে ওখানে আসছে। অথচ যদি রাষ্ট্র যদি এটাকে সাপোর্ট দিত, তাহলে আমরা আজকে ইন্ডিয়ার মতো, শ্রীলঙ্কার মতো একটা কান্ট্রিতে চলে যেতে পারতাম, অন্তত এই আইটি সেক্টরে দক্ষ জনশক্তির ক্ষেত্রে, এটা আমি মনে করি। জি, কিন্তু আমরা তো আসলে পলিসি লেভেলের কথাগুলো বলছি রকিব আহমেদ। আমি একটু জানতে চাচ্ছি, চতুর্থ শিল্প বিপ্লব যেটির কথা আমরা বলছি, সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি, এখন তো আপনি 2023 সালের কথা বলছিলেন, 2026 সালে আলোচনা এসে আমরা এআই, এর মতো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়, কিংবা ডেটা অ্যানালিটিক্স, ফিনটেকের মতো বিষয়গুলোতে বাংলাদেশ এখন কতটা প্রস্তুত যে দক্ষ জনশক্তি তারা রপ্তানি করতে পারবে? না, প্রস্তুত না। ওকে। বাংলাদেশ প্রস্তুত না। বাংলাদেশ প্রস্তুত না এই কারণে, যতক্ষণ না আপনি এটাকে ইন্ডাস্ট্রিয়াল ফরমেশনে নিয়ে আসবেন, যতক্ষণ না আপনি এটাকে একটু একাডেমিয়া ফরমেশনে আনবেন, ততক্ষণ আমি প্রস্তুতি বলবো না। ওকে। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড, যারা উন্নত দেশ, তারা যখন কোনো সেক্টরকে ডেভেলপ করতে চায়, তারা সবার আগে সেই সেক্টরের এডুকেশনাল ফরমেশন গুলি দেখে। যেমন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এটা প্রমাণ করার জন্য সারা বিশ্বে আমাকে আর কিছু করতে হয় না। কারণ আমরা কৃষি নির্ভর দেখে আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটি করতে পারছি। খেয়াল করবেন আপনি, হুম হুম। কারণ আমাদের ফোকাস ছিল যে না, এগ্রিকালচার ইউনিভার্সিটি যদি না হয় তাহলে কৃষিতে আমরা বিপ্লব ঘটাতে পারবো না। আজকে 2022-এর দিকে, 20 এবং 21-এর দিকে বিজেএমইএ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি নামে একটা বিশ্ববিদ্যালয় তারা প্রাইভেট ভাবে চালু করছে। হুম হুম। কারণ এটা গার্মেন্টস কে টার্গেট করে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি বুম করছে। কিন্তু এখানেও দেখেন ওই লেবার বেজ একটা ইকোনমি আছে। আমরা কিন্তু ফ্যাশন কারো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটাকে প্রিপেয়ার করে দিচ্ছি, কিন্তু আমরা নিজেরা কিন্তু ডিজাইনার না। যদি আমি ডিজাইনার না হতে পারি, তাহলে ইন্ডাস্ট্রি ডমিনেট করতে পারবো না। সো এই জায়গাটা ফোকাস করে বিজিএমইএ বা বিকেএমইএ তারা মনে করলো যে না, একটা ইউনিভার্সিটি করলে আমরা একটা কারিকুলাম, যখন আমরা একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি করব, তখন এখানে ছেলে মেয়েরা লেখাপড়া করবে, তারা এটা সম্পর্কে জানবে, বিভিন্ন উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলির সাথে কোলাবোরেশন হবে, নলেজ ট্রান্সফার হবে। তখন একটা আমরা রেডি হব ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে এটাকে এক্সপোর্ট করার জন্য বলেন আর যেভাবেই বলেন। শুধুমাত্র আমরা তো গার্মেন্টস এক্সপোর্ট করছি, তখন আমরা গার্মেন্টস রিলেটেড টেকনোলজি এবং নলেজও এক্সপোর্ট করতে পারবো।
তো সেম ঘটনাটা আইটি সেক্টরে কিন্তু হয়নি। ওই ট্রিপলি, ওই অ্যাপ্লাইড সিএসসি। ফিজিক্স এবং সিএসসি, আইটি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, টেলিকমিউনিকেশন, এই অল্প কিছু সাবজেক্ট। কিন্তু আপনি যে এআই বলছেন, ফিনটেক বলছেন, ফিন এআই, এইটাও মানে আমরা কথা খুব বড় বলতে পছন্দ করি, কিন্তু একটা জায়গায় গিয়ে যে শুরু করব আমরা ওই জায়গাটা, আজকে আপনি বাংলাদেশে, আমি গত কয়েক মাসে আমি বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলেছিলাম ফিন এআই নিয়ে, তারা এআই নিয়ে খুবই আগ্রহী। ইভেন একটা ছোট্ট স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তারাও তাদের ওয়েবসাইটের মধ্যে একটা চ্যাটবট চায় এখন, এজেন্ট চাচ্ছে, এজেন্ট চাচ্ছে যে একটা আমার একটা এজেন্ট থাকবে। কিন্তু সেই এজেন্টটা যে কাজ করবে, সেই এজেন্টটা কিসের উপরে ভিত্তি করে কাজ করবে? ওই অর্গানাইজেশনের ডেটাগুলি নিয়ে তো তার সেই কাজটা করবে, তাই না? সো ওই এজেন্ট যখন কোনো আনসার, আপনি যখন আমাকে প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তরটা তো আমাকে আমার মধ্যে থেকে এটাকে ডেটার মধ্যে থেকে ইনফরমেশন বের করে প্রশ্নটা উত্তরটা দিতে হবে। তো সেই অর্গানাইজেশনের ডেটাগুলি তো ঠিক নাই। এই ডেটাগুলি কোথায় আছে কেউ জানে না, সেগুলি কতটুকু ডেটা ওদের কাছে, ডিজিটাল ডেটা নাই, আছে কি অ্যানালগ ডেটা, ফাইল। এখন আপনি চ্যাট জিপিটি কে যদি বলেন যে তুমি ফাইল দেখে আমাকে উত্তর দাও, চ্যাট জিপিটির তো 3 সেকেন্ড কেন 30 দিনও লাগতে পারে একটা ডেটা দিতে আপনাকে। তো ব্যাংক, এই সবকিছু এআই নিয়ে যখন আপনি কাজ করবেন, সবার আগে যা লাগে হচ্ছে ডেটা পাইপলাইন লাগে, প্রচুর ডেটা ইনপুট করতে হয়। তো আমাদের ওই ডিজিটালাইজেশনের ওই জায়গাটায় এখন পর্যন্ত আমার মনে হয় যে আমরা পিছায় আছি, এবং ইউনিভার্সিটি গুলির পাশাপাশি ইন্ডাস্ট্রিতেও আমাদের একটা একটা ভয় আছে। এই ভয়টা কাজ করে কিরকম, যে তারা মনে করে যে তাদের এই ডেটাটা পাবলিকলি দিলে হয়তো বা ডেটা চুরি হয়ে যাবে, বা আসলে ব্যাপারটা কিছুই না, তার নিজের প্রয়োজনে এটা লাগবে। সে যদি মনে করে যে না, আমি এআই ড্রিভেন একটা সলিউশন ডিসিশন মেকিং করতে চাই, মানে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং করতে চাই, তাহলে তাকে এআই ইন্টিগ্রেট করতে হবে। আর এআই ইন্টিগ্রেট করতে গেলে এআই সবার আগে যেটা চাইবে সেটা হলো ডেটা ইনপুট চাবে, প্রচুর পরিমাণ ডেটা ইনপুট করতে হবে ওই অর্গানাইজেশনের। প্লাস এটাকে আমরা বলি হচ্ছে ক্রস কর্পোরেট অ্যান্ড ক্রস ইন্ডাস্ট্রি ডেটা। যেমন আপনি একটা ইন্ডাস্ট্রি থেকে, হেলথ ইন্ডাস্ট্রির ডেটা আপনি ফুড ইন্ডাস্ট্রিতে লাগে, ফুড ইন্ডাস্ট্রির ডেটা এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে লাগে, ল এনফোর্সমেন্টের ডেটা জুডিশিয়ারিতে লাগে। এই যে ক্রস ইন্ডাস্ট্রি ডেটা ট্রানজেকশন, এইটাকে আনতে গেলেই আসলে আপনার ডেটাগুলিকে ওপেন রাখতে হবে, তাহলে এখানে না, কাজ তার হবে যে এবং তখন কনসার্নের কাজ জায়গা করা যে যাবে। তার ডেটা চুরি হয়ে যাবে কিনা, কিংবা তার ডেটাগুলো অন্য কারো হাতে চলে যাচ্ছে কিনা, অরক্ষিত থাকবে কিনা, এই এই কনসার্নের জায়গাটা আপনারা দূর করতে পারছেন না কেন? তাদের সাথে যখন ডিসকাশন করছেন, কেন বলতে পারছেন না আপনার ডেটাটা এটা এইভাবে সিকিউরিটি থাকবে? এটার কারণটা হচ্ছে ওই যে বললাম যে ডেটা মানে আমার যে ডেটাটা, এই ডেটার কত পার্সেন্ট আমার সিকিউরড, কত পার্সেন্ট সিকিউরড না, এই মেজারমেন্টটা করার ক্যাপাসিটি ওই অর্গানাইজেশনের নাই। কারণ ওই অর্গানাইজেশনে একজন ডেটা সিকিউরিটি অফিসার নাই, অথবা একজন ডেটা সায়েন্টিস্ট নাই। একজন ডেটা সায়েন্টিস্ট বলে দিবে যে আপনার এই ডেটাটা পাবলিকলি দিয়ে দেন, এটা পাবলিক ডেটা, এটা কোনো সমস্যা হবে না। এই ইনফরমেশনটা, এই মানে কনফিডেন্সটা তো দিবে হচ্ছে একজন ডেটা সায়েন্টিস্ট। সে যেটা অ্যালগোরিদম মেজারমেন্ট করবে যে হ্যাঁ, এই ডেটা এত পার্সেন্ট ডেটা আপনার পাবলিক থাকবে, এত পার্সেন্ট ডেটা পলিসি প্রাইভেট ডেটা, আপনি এটাকে সিকিউর করবেন। বাট এই জায়গাটাই তখন আপনাকে নিয়োগ দিতে হবে একজন ডেটা সায়েন্টিস্টকে। সে তার কাজ এটা, একজন সিস্টেম অ্যানালিস্টের কাজ এটা না, একজন মানে কি বলবো, এই জাতীয় মানে আইটি অফিসারের কাজ কিন্তু ওই ডেটা সায়েন্স। আমাদের দেশে এখন পর্যন্ত যেটা হচ্ছে, সিটিও বা এই লেভেলের সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, এদেরকে দিয়ে মনে করা হচ্ছে যে তারা আমাদের এই ডেটা সায়েন্সের ডেটা সায়েন্টিস্ট হিসেবে বা আমাদের ডেটাটাকে সিকিউর করবে। এবং আমরা কি করি, আমরা ডেটাটাকে সিকিউর করার জন্য বলি যে ভাই আমি ডেটা সেন্টারে আমার ডেটাটা রাখছি। বাট আলটিমেটলি আপনি ডেটা সেন্টারে ডেটা রাখলে সেই ডেটাটাকে তো আপনি ইউজ করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে একজন ডেটা সায়েন্টিস্টকে নিয়োগ দিবেন। ওকে, আমরা একটা রকিব আহমেদ, আমরা আলোচনাটা এগিয়ে নিতে চাই, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি।
বিরতির পর জি। আমরা আবারও আপনার সাথে এই বিষয়ের সম্ভাবনার কথাগুলো আমরা আসলে শুনতে চাইবো, কারণ কতটা সম্ভাবনা আমাদের জন্য অপেক্ষা করছে, এবং খুব দ্রুতই যদি আপনি পয়েন্ট ভিত্তিক আমাদেরকে একটু জানিয়ে দেন যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা দূর করলে আমরা আসলে সেই সম্ভাবনাটাকে পর্যাপ্তভাবে কাজে লাগাতে পারবো। আমরা একটা ছোট্ট বিরতির পর আপনার কাছে সেসব বিষয়গুলো শুনবো। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমরা কথা বলছিলাম তথ্য প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ রপ্তানি ও আগামীর বাংলাদেশ। এই বিষয়ে আমাদের সাথে যুক্ত আছেন নিউ ইয়র্কের আপস্কিল কনসালটেন্সির পলিসি অ্যাডভাইজার রকিব আহমেদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি রকিব আহমেদ। আমরা যেটা বলছিলাম যে আমরা সম্ভাবনার কথা শুনতে চাই আপনার কাছে, কারণ এখন পর্যন্ত বাংলাদেশ, আমরা যে রপ্তানির কথা বলছি, সেই রপ্তানিটা অনেকটাই আউটসোর্সিং কিংবা সেবা ভিত্তিক হয়ে থাকছে। কিন্তু পণ্য ভিত্তিক রপ্তানি, অর্থাৎ সফটওয়্যার থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো রপ্তানি, এইসব জায়গায় বাংলাদেশ কতটা সম্ভাবনা বর্তমানে আছে এবং সেই সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে? ধন্যবাদ। ইয়েস, আপনি একদম মানে টু দা পয়েন্ট চলে আসছেন। আপনি আমার কাজ সহজ করে দিলেন। ইনফ্যাক্ট যে পণ্য ভিত্তিক প্রোডাক্ট, এটা সার্ভিস, মানে সফটওয়্যার এজ এ সার্ভিস আমরা যদি বলি আর কি, স্যাস মডেল আমরা বলি, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, বিভিন্ন ধরনের বিষয় থাকে। যে আমরা এখন যেটা করছি, আমরা ওই আপনার লেবার বেজ ইকোনমির মতোই করছি। কেউ একজন একটা অর্ডার দিচ্ছে যে আমার এত পিস গার্মেন্টস লাগবে, এই শার্টের প্যাটার্ন এরকম হবে, ডিজাইন এরকম হবে, আমরা সেই অনুযায়ী প্রিন্ট করে দিই, আমরা সেই অনুযায়ী সেলাই করে দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের আইটি ইন্ডাস্ট্রিটা এভাবেই আছে। অথচ আমি যদি নিজে ডিজাইনার হতাম, তাহলে আমি নিজে একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারতাম এবং সেই সফটওয়্যারটাকে আমি এক্সপোর্ট করতে পারি। যেমন মানে এই যে ফেসবুকের মতো এরকম একটা প্ল্যাটফর্ম, দেখেন আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি যে মানে জুম, এই যে জুম লিংক দেখেন, এইটা একটা এমন একটা সফটওয়্যার, এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই রিমোট, বিশেষ করে কোভিড এর সময় এটা আসছে। তো এটা বাংলাদেশ গভর্নমেন্ট এক সময় চেষ্টা করলো যে না, আমরা এই জুমে মিটিং গুলি না করে নিজেরা আমরা এরকম একটা প্ল্যাটফর্ম, কারণ অনেক সেন্সিটিভ এবং সিকিউর মিটিং গুলি কিন্তু জুমে করা হয়েছে। এটা নিয়েও একটা প্রশ্ন ছিল যে এইটা কি আমাদের আসলে এই মিটিং গুলি সিকিউর হচ্ছে কিনা, কারণ কোথাও না কোথাও ডেটাটা তো কপি হচ্ছে, মিররিং হচ্ছে। তখন এটা আইসিটি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা একটা করেছিল, কিন্তু সেটা একটা সার্টেন সময় পরে গিয়ে দেখা যায় যে 30 জনের বেশি আর কখনো মিটিং এ অ্যাটেন্ড করানো যায় না। এবং ওখানে বেশ কিছু সিস্টেম, এগুলো তো থাকবেই, সিস্টেম এররের মধ্যে দিয়ে যায়। কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম হতে পারতো, শক্ত একটা ভালো একটা প্ল্যাটফর্ম, প্যারালাল একটা প্ল্যাটফর্ম দাঁড়াতে পারতো একটা দেশের জন্য। সো এইরকম একটা প্রোগ্রাম যদি, এরকম একটা সফটওয়্যার যদি আমরা করতে পারতাম, তাহলে কিন্তু আমরা অন্যান্য দেশগুলিতেও এই সফটওয়্যার গুলি আমরা সেল করতে পারতাম। কিন্তু আমরা সেটা পারি নাই বিকজ অফ পেট্রোনাইজেশন। আবারও বলবো যে সরকারের পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলি থাকা উচিত বা যে দৃষ্টিটা দেওয়া উচিত, সেটা মনে হয় এখনো তারা দিতে পারে নাই। এটা ব্যর্থতা আমার কাছে মনে হয়। বাট এই জাতীয় ব্যাপারগুলি আসলে এখন আর আটকানোর কোনো সুযোগ নাই, কারণ আইটি সেক্টরে আপনি প্রতিদিন পিছিয়ে যাবেন যদি একদিন আপনি আইডল থাকেন। কেউ না কেউ কোথাও না কোথাও এরকম একটা কিছু করে বসে আছে এবং এটা করবেও। কারণ দক্ষ জনশক্তি শুধুমাত্র দেশের বাইরে পাঠানোর জন্যই না, দেশের মধ্যেও দরকার আমাদের। আমাদের ছোট্ট একটা দেশ, এত মানুষ, অথচ এত ডেটা প্রডিউস হচ্ছে প্রতিদিন, কিন্তু এই ডেটার সিকিউরিটি নাই, এই ডেটার প্রাইভেসি নাই। এবং এই ডেটাগুলি নিয়েই আপনি একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা এবং সেটা নিয়ে কাজ করার প্রচুর সুযোগ আছে, প্রচুর। এবং কিছু অর্গানাইজেশন অলরেডি বাংলাদেশে আছে যারা বিভিন্ন দেশে সফটওয়্যার রপ্তানি করে। কিন্তু ওই যে আবার সেখানে একটা সমস্যা থাকে, মাঝখানে গভর্নমেন্ট যদিও সফটওয়্যার ক্ষেত্রে একটা ট্যাক্স উইথড্র করে দিছিল এবং তারা বলছিল যে ট্যাক্স এক্সাম্পশন থাকবে সফটওয়্যারের ক্ষেত্রে, এবং সেটা একটা সার্টেন সময় পরে আবার এই, আমি জানি না এখন নতুন সরকার কিভাবে সেটাকে চিন্তা করছে, এটাকে প্রমোট করতে হবে। সবচেয়ে বেশি যে কাজটা জরুরি সেটা হলো সরকারের মাধ্যমে যে বিভিন্ন দেশে এম্বাসি গুলি আছে আমাদের দেশের, সেই জায়গাগুলিতে আসলে এই জাতীয় বিশেষ করে আইটি সেক্টরে যদি আমি চিন্তা করি, কারণ এম্বাসি গুলি আমাদেরকে রিপ্রেজেন্ট করে এক একটা দেশে। আমরা শুধুমাত্র এখনো যদি
আমাদের আইটি সেক্টরে বলি, আমাদের নর্থ আমেরিকার উপরে ডিপেন্ডেন্সিটা বেশি, অথচ আপনি দেখেন জাপান, সাউথ কোরিয়া, মিডল ইস্টে, বিশেষ করে সৌদি আরবে প্রচুর রিকোয়ারমেন্ট আছে এখন এই আইটি সেক্টরে। আবুধাবিতে বা দুবাইতে এরকম প্রচুর রিকোয়ারমেন্ট আছে মিডল ইস্টের কান্ট্রিগুলিতে। তারা এখন চাচ্ছে যে তারা নিজেদেরকে ডেভেলপ করার জন্য ওই জায়গাটাও আমাদের প্রচুর, মানে আমরা হিউম্যান রিসোর্স ওখানে এক্সপোর্ট করতে পারি, আমাদের নলেজ ট্রান্সফার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার সাজেশন থাকবে, বা আমি একটু বলতে পারি যে একটা টাস্ক ফোর্স এই স্পেসিফিক শুধুমাত্র এই দক্ষ জনশক্তির জন্য, এবং এটা শুধুমাত্র যে রপ্তানিমুখী সেটা না, আমাদের নিজস্ব বাংলাদেশের জন্য এটা খুব দরকার। যেমন আপনার কয়েকটা শিক্ষা মন্ত্রণালয়কে এখানে আসতে হবে, এখানে আসতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে, এখানে আসতে হবে আইসিটি মন্ত্রণালয়কে, এখানে আসতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। এই কয়েকটা মন্ত্রণালয়কে দিয়ে একটা টাস্ক ফোর্স করে, তাদেরকে দিয়ে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে ওখানে লাগবে, কারণ তাদের মাধ্যমে আমরা এম্বাসি গুলিকে ইনফর্ম করবো যে আমাদের এই রিসোর্স গুলি আছে, আমরা কিভাবে আমরা ওই পাট রপ্তানি, চা রপ্তানি, মাছ রপ্তানি, চিংড়ি রপ্তানি, এই জিনিসগুলি, পোশাক তৈরি, পোশাক রপ্তানি, এইগুলির বাইরেও যে রপ্তানি করার অনেক প্রোডাক্ট আছে, অনেক সার্ভিস আছে, সেই জিনিসগুলি আসলে আমার মনে হয় যে মন্ত্রণালয়গুলিকে খুব শক্তিশালী ভাবে চিন্তা করার সময় আসছে। তা না হলে আমরা আরো পিছিয়ে যাব। আমি এটা খুব বিশ্বাস করি যে আমরা আসলে মনে হয় না যে আমরা সঠিকভাবে আগাতে পারবো এখানে। আমি আবারও বললাম যে এই কয়েকটা মন্ত্রণালয় এই জাতীয় টাস্ক ফোর্স খুবই এসেনশিয়াল, খুবই জরুরি। এবং পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কে কেন বলছি, কারণ তারা বিশ্ববিদ্যালয়গুলিকে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, বিশ্ববিদ্যালয়ের সাহিত্য প্রতিষ্ঠান, কিন্তু দেখেন যখনই আপনার আজকে যদি জনপ্রশাসন মন্ত্রণালয় একটা সার্কুলার করে যে এখন থেকে আগামী 2 বছরের মধ্যে সকল সরকারি অফিসে একজন করে ডেটা সায়েন্টিস্ট অথবা ডেটা সিকিউরিটি অফিসার নিয়োগ দিতে হবে, তাহলে দেখবেন কালকেই কিন্তু সবাই ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটি ঝাঁপায় পড়বে যে আমরা কোর্স চালু করে ফেলবে। তো এটা হলো ভাইস ভার্সা, যেখানে নিড বেস অ্যাসেসমেন্টটা করতে হয়, যে আসলে যখন দেখেন যে আপনার নিডটা ক্রিয়েট করলে সেই অনুযায়ী রিসোর্স ক্রিয়েট হয়। তো এই নিড ক্রিয়েট করার কাজটা সরকারের, আর সেই নিড অনুযায়ী রিসোর্স ক্রিয়েট করার কাজটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে। আর এই কারণে আমি শিক্ষা মন্ত্রণালয়কে এখানে আনতে চাই, প্লাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে লাগবে, কারণ তারা আসলে ডাইরেক্টিভস গুলি দিবে, আইসিটি মন্ত্রণালয় দিবে, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা তখন নতুন ভাবে লেবার বেস ইকোনমি থেকে বের হয়ে এসে, যেমন বোয়েসেল একটা শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড, খুবই শক্তিশালী প্রতিষ্ঠান। তাদের কাছে আপনি যদি যান দেখবেন যে শুধুমাত্র লেবার দেরকে ট্রেনিং দেয়া, সৌদি আরবের আরবি ভাষা শেখানো, তাদের এই জিনিসগুলি, অথচ ওখানে কিন্তু আইটি সেক্টর নিয়েও কাজ করার অনেক সুযোগ ছিল। বোয়েসেল এর এরকম একটা উইং তারা চালু করতেই পারে, এবং এরকম একটা প্রজেক্ট তারা হাতে নিতেই পারে যে না, আগামী 5 বছরে আমরা এই রপ্তানি, আইটি সেক্টরে দক্ষ জনশক্তি রপ্তানির জন্য আমরা এই কাজগুলি করব। এটা বোয়েসেল এর কাজ। এটা ওকে, সেক্ষেত্রে একটা বিষয় তো হলো যে আপনাকে যখনই আপনি চাইবেন কোনো একটা প্রোডাক্ট আপনি রপ্তানি করবেন কিংবা কোনো একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, সেটার পিছনে তো আপনাকে কিছুটা ইনভেস্টও করতে হবে, আপনাকে উচ্চগতির ইন্টারনেট দিতে হবে, আপনার যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম সেইখানে যে জটিলতা আছে সেইগুলো অপসারণ করতে হবে, কর মকুব করতে হবে। বাংলাদেশ সরকার এ ধরনের কোনো উদ্যোগ নেয়ার কিংবা এই ধরনের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ সরকার আছে কিনা? দেখেন, বাংলাদেশ গভর্নমেন্টের এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের ইন্টারনেট, উচ্চ গতির ইন্টারনেট নিয়ে বাংলাদেশের এই সমস্যাটা এখন আর নাই। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, 4700 ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার তৈরি করা আছে। দেখবেন ওখানে 10 গিগাবাইটের কানেক্টিভিটি দেওয়া আছে, প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে চলে গেছে। সো এইটা নিয়ে প্রবলেম নাই, আপনার হাই স্পিড ইন্টারনেট অ্যাভেলেবিলিটি আছে। সমস্যা যেটা হয় সেটা হলো পাওয়ার, ইলেকট্রিসিটি, এইটা একটা চ্যালেঞ্জ আছে এখনো, ওই জায়গাটা থেকেই ওভারকাম করতে হবে। প্লাস এইটার সাথে যেটা লাগবে সেটা হলো যে আপনার ওই আপনি আরেকটা জিনিস বললেন, পেমেন্ট গেটওয়ে। আমার কাছে মনে হয় না যে পেমেন্ট গেটওয়ের জন্য সবকিছু আটকায় থাকে।
আই ডোন্ট থিঙ্ক সো। এটা পেমেন্ট গেটওয়েটা আমার পরের পার্ট, তার আগে আমাকে তো প্রোডাক্টিভিটিটা শো করতে হবে না। যদি আজকে 10 জন লোক একটা ডিমান্ড করছে, এই জন্য এটা হচ্ছে না। যদি 10,000 করে, প্রতিদিন যদি 10,000 লোক, এই যে বিভিন্ন স্টুডেন্টরা দেখেন আপনি, কিছু হলেই শাহবাগে, কিছু হলেই মহাখালীতে, কিছু হলেই রাস্তায় নেমে পড়ে, কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই এই মানে এই ফ্রিল্যান্সার যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সরকার নিজের টাকায় তাদেরকে ট্রেনিং দিছে, এরা কিন্তু এই মানে বলে যে 10 লক্ষ ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, বাদ দিলাম 10,000, বাদ দিলাম 1,000 ছেলে কি কখনো শাহবাগে দাঁড়াইছে, বা তারা কখনো স্মারকলিপি দিছে প্রধানমন্ত্রী কার্যালয়ে হোক বা কোথাও, যে আমাদের পেমেন্ট গেটওয়ে অবিলম্বে চালু করে দিতে হবে, তাছাড়া আমরা রাস্তা ছাড়বো না? কারণ তাদের ব্যাকআপ আছে, কোনো না কোনো ভাবে তারা টাকাটা পাচ্ছে। তো এই পেমেন্ট গেটওয়ে নাই দেখে আমি কাজটা করতে পারছি না, এটা আসলে সঠিক না আমার ওকে কাছে মনে হয়। ওকে ওকে যেটা সরকার জরুরি সেটা হচ্ছে নিজের শিক্ষাটা খুব জরুরি। এর মধ্যে তো সরকারেরও নানা উদ্যোগ আমরা দেখেছি, 39টি হাইটেক পার্কে বা আইটি পার্ক রাইট, প্রক্রিয়াধীন আছে, রাইট। সেগুলো থেকে আসলে কি বের হবে? তাহলে সেগুলো থেকে আমরা কি পাওয়ার আশা করতে দেখেন, পারি? এটা একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আপনি যখন একটা ডেভেলপমেন্টের প্ল্যান করবেন, তখন আপনাকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে হবে। তো তো এই হাইটেক পার্ক, তারপরে ইনফরমেশন সুপার হাইওয়ে, যেটাকে আপনি উচ্চগতির ইন্টারনেট, এই যে 4,700 ইউনিয়নের কানেক্টিভিটি, এগুলি সবই ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচার গুলি বেসিক্যালি আপনাকে এই দক্ষ জনশক্তি তৈরিতে, আইটি সেক্টরে এই ডেভেলপমেন্টের জন্য এই কাজগুলি করবে। এই হাইটেক পার্ক করা হয়েছে শুধুমাত্র ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য, পাশাপাশি আবার ল্যাব করা হয়েছে আপনার আইটি ইনকিউবেশন সেন্টার 64টা জেলায়। এগুলি কিন্তু ওই এদেরটা, এখানে কিন্তু ইন্ডাস্ট্রি থাকবে না, এখানে থাকবে হচ্ছে ছোট ছোট অর্গানাইজেশন, যারা ফ্রিল্যান্সাররা, তারা একটা অফিস করবে, নিজস্ব একটা রুম থাকবে, ওখানে তাদের ফ্যাসিলিটিস থাকবে, ইন্টারনেট থাকবে, 24x7 পাওয়ার সাপ্লাই থাকবে, অন্যান্য সুযোগ সুবিধা, অফিসিয়াল যা যা সুযোগ সুবিধা দরকার সেগুলি থাকবে। এবং এখানে টার্গেটই করা হয়েছিল ওই এরিয়াতে যারা ড্রপ আউটস আছে, অথবা যারা এই জাতীয় কাজগুলো, তারা যেন ওখানে অফিস করতে পারে। তাদের পক্ষে একটা পুরো অফিস নিয়ে ঢাকায় বসে করা সম্ভব না, সবাই ঢাকায় মুখী যেন না হয়, এই জন্য 64টা জেলা একটা প্ল্যান। তো এইটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, এবং প্রত্যেকটা খেয়াল করে দেখবেন যে প্রতিটা এই ইনকিউবেশন সেন্টারকে টার্গেট করা হয়েছে ওই এরিয়ায় একটা করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা পলিটেকনিক ইনস্টিটিউটকে টার্গেট করে, তার পাশাপাশি করা হয়েছে। এবং এমন ভাবে স্থাপনাটা ডিজাইন মানে তৈরি করা হয়েছিল, লোকেশনটা যেন ওখানে যারা পাশ করছে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অথবা পলিটেকনিক থেকে, তারা যেন ওখানে গিয়ে পাশ করার সাথে সাথেই তারা গিয়ে ওই বিল্ডিংটাতে গিয়ে তারা অফিস করতে পারে, বা তারা যদি মনে করে তারা ফ্যাসিলিটি চায়, তারা ওখানে নিতে পারবে। এবং নামমাত্র মূল্যে হয়তোবা 1,000 টাকা বা 2,000 টাকা পার মান্থ ভাড়া, এরকম মনে হয় করার ছিল। তো এইগুলি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা হয়েছে। এখন এইটাকে নতুন সরকার যদি মনে করে যে না, আমরা নতুন ভাবে শুরু করতে চাই, তাহলে তাদের শুরু করতে হবে একাডেমিয়া থেকে, তাদেরকে বিশ্ববিদ্যালয়কে পুশ করতে হবে যে তোমরা কর্মমুখী শিক্ষা নিয়ে আসো, এবং ইন্ডাস্ট্রিকে বলতে হবে যে তোমাদের নিড গুলি আমাদেরকে দাও। ওকে, এবং গভর্নমেন্টকে নিজেকেও নিড ক্রিয়েট করতে হবে, অর্থাৎ সেই অনেকগুলো অনুযায়ী পক্ষ, বিশ্ববিদ্যালয়গুলোকে অনেকগুলো প্রস্তুত করতে হবে। পক্ষকে একসাথে কাজ করতে হবে, একেবারে একসাথে কাজ ইন্ডিভিজুয়ালি, করতে হবে, right? সামষ্টিক, রাষ্ট্রীয় অনেকগুলো পক্ষকে একসাথে কাজ করতে হবে। এবং একসাথে আজকে কাজ আলোচনায় করতে আমরা হবে। হয়তো সেটি তুলে ধরার চেষ্টা করেছি যে অমিত সম্ভাবনা আছে, কিন্তু এটির জন্য বাংলাদেশের যেসব জায়গায় পর্যাপ্ত প্রস্তুতি দরকার, সেই সব জায়গায় এখন পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি নেই, কিন্তু সময় নেই। পার হয়ে যায়নি। চাইলে সামনের দিনগুলোতে সেই প্রস্তুতি নেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ জি। রকিব আহমেদ, অনেক ধন্যবাদ। আমরা আলোচনার সূত্রপাত করেছি, বেশ আগে থেকে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। দফায় দফায় আমরা হয়তো যারা পলিসি মেকার, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের সম্ভাবনার জায়গাগুলো দর্শকদের সামনে তুলে ধরি এবং পলিসি মেকারদের সাথে তুলে ধরার আমি চেষ্টা করি। জি, একটা ছোট্ট রিকোয়েস্ট আজকে যাওয়ার জি, আগে একটা রিকোয়েস্ট করে নিঃসন্দেহে, দিতে চাই নিঃসন্দেহে। আপনাদেরকে। আপনার প্রতি, আপনাদের চ্যানেলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা, আমি যেমন ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছি, হুম হুম আপনারা এরকম একটা টক শো বা এরকম একটা জায়গাতে আপনি একজন একাডেমিয়াকে রিপ্রেজেন্ট করে এরকম একজনকে নিয়ে আসেন, আপনি বুয়েট থেকে নিয়ে আসেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে আসেন, হুম আপনারা তাদেরকে কানেক্ট করেন, হুম আমরা একটু বসি, একটা টেবিলে বসি, দেখি ওনারা কতটুকু আছে।
আপনি গভর্নমেন্টের পক্ষ থেকে একজনকে নিয়ে আসেন, হুম হুম। তো দেখেন না মানে এই যে team নিঃসন্দেহে effort টা কিন্তু ভালো একটি হবে। প্রস্তাব যে এই ধরনের সামষ্টিক সবার মতামত যদি একসাথে আমরা রাউন্ড টেবিলের মতো হ্যাঁ। করে করতে পারি তাহলে রাজনীতি নিঃসন্দেহে করতে পারলে দেখবেন যে অনেক পলিসি মেকার কাজ সহজ হয়ে যাবে। জি যারা স্টেক হোল্ডার আছেন তারা অনেক বেশি রাইট সমৃদ্ধ হবেন হয়তো তথ্যগুলো রাইট। পেয়ে। অনেক ধন্যবাদ রকিব আহমেদ আপনাকে আপনার সময়ের জন্য এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।